গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পর আজকে 26শে জানুয়ারি 2025। এখন বাজে ঠিক 5টা। এখন আমরা একটুখানি আমি বেরিয়ে পড়েছি আজকে। একটু ভাবলাম সকাল সকাল একটু ঘুরে আসা যাক কোথাও, ছোট্ট করে একদিনে যাব। কাছাকাছি একটা জায়গা, খুব বেশি দূর না, মাত্র 100 কিলোমিটার অ্যাভারেজ। 3 ঘন্টা দেখাচ্ছিল গুগল ম্যাপ। এবার দেখা যাক কতক্ষণ লাগে, সময় নিয়েই যাব। জায়গাটা খুব অসাধারণ জায়গা। এখন আমি বেশি কিছু বলবো না জায়গাটা, আর আমি খুব একটা রিসার্চও করিনি, শুধু ম্যাপে দেখেছি, জায়গাটা পছন্দ হয়েছে, বেরিয়ে পড়েছি। জায়গাটাকে বলা হয় ভিলেজ অফ টেম্পল। মানে প্রচুর পুরনো হেরিটেজ সাইট আছে, আর ভোরে ভোরে মন্দির আছে, ছোট বড় অনেক ধরনের পুরনো পুরনো মন্দির আছে। সেগুলোই আজকে দেখাবো তোমাদের। আশা করি ভালোই লাগবে, দেখা যাক, সঙ্গে থাকো। তেলটা ভরে নিলাম। তেলটা শেষ হয়ে গেছিলো একদম, আর মাঝে রাস্তায় আর চান্স দিলাম না, দাঁড়াতে ইচ্ছা করবে না অতটা। তাই জন্য এখানেই পেট্রোল পাম্প খোলা দেখে ভরে নিলাম তেলটা। এবার সোজা গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। কালকে সন্ধেবেলাতেই মানে ডিসাইড করলাম, মানে আজকে ভেবেছিলাম যে ভোরবেলা বেরাবো, কিন্তু কোথায় যাব ডিসাইড হয়নি। তো সন্ধেবেলা বসে ম্যাপে দেখতে দেখতেই হঠাৎ করে দেখলাম ভিলেজ অফ টেম্পল বলে একটা লেখা পপ আপ, মানে পয়েন্ট দেখালো। আবার জুম করে পয়েন্টটাকে চেক করলাম, দেখলাম খুব সুন্দর জায়গা। তো আর কিছু দেখিনি, কিলোমিটারটা দেখলাম 133 কিলোমিটার আমার ঘর থেকে, 133। তো মোটামুটি যেতে দেখাচ্ছিল, রাত্রিই দেখাচ্ছিল যে 3 ঘন্টা 16 মিনিট। সো আমরা 3 ঘন্টা ধরেই চলবো সকালের এ অনুযায়ী, রাস্তার জ্যাম বা ট্রাফিক অনুযায়ী। তো আশা করি 3 ঘন্টার মধ্যে চলে যাবো, গিয়ে ওখানে গিয়ে ভালো ভালো সিনিক ভিউগুলো আমরা উপভোগ করব। দেখা যাক। এখনও 5টা 18 বাজে, কোনো রকম সূর্যের আলো, এই শীতকালের এই ভোরবেলাটা বেশ মজাদার লাগে। অন্ধকার, সূর্যের আলো ফুটতে অনেকক্ষণ টাইম লাগে। সো এখন ঠান্ডাটাও লাগছে ভালো। আর আপনাদের একটা ভালো খবর দেওয়া হয়নি, একটা নতুন রাইডিং জ্যাকেট কিনেছি। এতদিন আমি মানে ইন্ডিভিজুয়াল হাতার পায়ের গার্ড পরে রাইডে যেতাম, আজকে রাইডিং জ্যাকেটটা পরে বেরিয়েছি। নতুন রাইডিং জ্যাকেট প্রথম পরে বেরালাম, বেশ ভালোই লাগছে। কিন্তু হ্যাঁ, একটা রাউন্ড নেক টি শার্টের সাথে জ্যাকেটটা পরে ঠান্ডাই লাগছে। ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু মানছে না। ফুল স্লিভ কিছু একটা ড্রাই ফিট কোনো টি শার্ট পরে এটা পরলে, জ্যাকেটটা পরলে, তাহলে বেটার ফিল করতাম। একটু ঠান্ডা লাগছে, আশা করি সয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আপাতত যাই, আজকে এক্সাইটেড আছি আমি খুব, নতুন জ্যাকেট পরে। আর আজকে সকাল সকাল অনেক দিন পর রাইডে বেরালাম। আমরা এখন হেস্টিং ক্রস করছি, সেই দ্বিতীয় হুগলি সেতু। এই ব্রিজটাতে এলেই আমার মনে হয় যে কলকাতাকে বাই বাই করছি। আজকে একদম ভুল ডিসিশন নিয়েছি, রাউন্ড নেক টি শার্টের সাথে এই শীতের দিনে রাইডিং জ্যাকেট পরে বেরিয়ে ফেলেছি। ভাবছিলাম যে ঠান্ডা থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু না, একদমই না বন্ধুরা। ফুল স্লিভ কিছু পরাই উচিত ছিল, মস্ত বড় ভুল করে ফেলেছি। এখন ভুগছি ঠান্ডাতে। এবার জানি না হাইওয়েতে উঠে কী হবে আমার। সেই ঝিকিমিকি করা কলকাতা, চারিদিকে সাদা আলো, অন্ধকারে এমনি টিম টিম করে চলছে, বেশ ভালোই লাগছে রাতের আলোয়। এই ভিউটা দিনের বেলায় দেখা যায় না, রাত্রিরে অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। টোল প্লাজা ক্রস করার পর ম্যাপটা একটু দেখে নিতে হবে, কারণ ভুলে যাচ্ছি কোনটা ধরবো। আন্দুল থেকে যাবো নাকি না কোনো এক্সপ্রেসওয়ে ডিরেক্ট উঠে যাবো, দেখে নিই। তো বন্ধুরা, আমরা এখন উঠবো। এবার আমরা কোনো এক্সপ্রেসওয়েতে উঠে যাবো। এই যে ওপর দিয়ে রাস্তাটা যাচ্ছে, এটাই কোনো এক্সপ্রেসওয়ে। এই আন্দুলের রাস্তাটা আজকে অনেক দিন পর আমি ফাঁকা পেয়েছি, না তো এই ট্রাকগুলো চললে মারাত্মক ভিড় হতো। রাইডে এসে এই ফ্রেশ এয়ারটা ইনটেক করতে পেরে আলাদাই অনুভব হচ্ছে। জানি না এই স্পিডে আপনাদের কাছে আমার আওয়াজটা কেমন আসছে, বুঝতে পারছি না কিছু। মারাত্মক উইন্ড নয়েজ আসছে, যেটা বোঝা যাচ্ছে।
আমাকে যদি উইন্ড নয়েজ থেকে বেঁচে চলতে হয় তাহলে আমাকে এই স্পিডে চালাতে হবে। যা হিসাব দিচ্ছি সেখানেও উইন্ড নয়েজ আসছে আস্তে আস্তে। হাওয়ার আওয়াজ থেকে বাঁচতে হলে আমাকে মোটামুটি ওই 40-50 স্পিডে বাইক চালাতে হবে আজকে আমাকে। যদি একটু 60 বা 60-এর আপ যদি করতে পারি তাহলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। কিন্তু আমার অ্যাকশন ক্যামেরাটার মাইকে মারাত্মক পরিমাণে নয়েজ অ্যাড হয়ে যাচ্ছে, নয়েজ ক্যাচ করছে। এখন বাজে 6:20, ভালোই ঠান্ডা আসে, আস্তে আস্তে ভোরের আলো ফুটেছে। সূর্যটা উঠলে এবার একটু বাঁচি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। এবার সোজা গিয়ে আমরা দাঁড়াবো হচ্ছে ওপার বাংলা এপার বাংলা হোটেল, যেটা হচ্ছে কোলাঘাটের কাছাকাছি। মোটামুটি 7টার মধ্যে পৌঁছে যাবো ওখানে, বেশি দূর নয় এখান থেকে। এই তো, সরি, ওপার বাংলা হোটেল। তো এই হচ্ছে ওপার বাংলা হোটেল। এখানে ব্রেকফাস্টটাও করে নেবো আমরা হালকা করে। সেই যে দূরে সূর্য উঠেছে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে, পুরো ডিমের কুসুমের মতো লাগছে। হাত মারাত্মক ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। প্রিপারেশনটা ঠিক মতো নিয়ে আসা হয়নি, যার জন্য এখন পস্তাচ্ছি মারাত্মক গ্রুপে। বন্ধুরা, তোমরা কখনো এলে এই ওপার বাংলা হোটেলে আসবে, খাওয়া দাওয়া করবে। আমার খুবই ভালো লাগে এখানকার ব্রেকফাস্ট। ও না, মোটো মরিনির বাইক, ঠিকই দেখেছি। তার মানে এরা কি করেছে, রাইডিং জ্যাকেটের ওপর রেল লাইনারটা পরে নিয়েছে, যার জন্য উইন্ড শিটারের মতো কাজ করছে ভালোভাবে, ওই জন্য বিন্দাস চালিয়ে যেতে পারছে। কিন্তু আমি ভুলটা করে ফেলেছি, কী আর করা যাবে। যাই হোক, ব্রেকফাস্ট আবার করে নিই। এখানে আরও অনেক বাইকাররা এসছে। অনেক বাইকাররা ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। ভালো সানসেট, মানে সানরাইজ হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। পুরো অরেঞ্জ হয়ে রয়েছে বাঁ দিকটা পুরো। কিন্তু কেন যে এরা এরম এক্সস্টের মধ্যে কেরামতি করে বুঝতে পারি না। আমরা খড়গপুরের দিকেই যাবো সোজা। না, অসাধারণ। খড়গপুরের এই ফ্লাইওভারের মোড় থেকে, এই ফ্লাইওভারের বাঁদিকে ফ্লাইওভারে উঠে গিয়ে সোজা যেতে হবে। আর ওই নিচের রাস্তাটা, ওইটাই হচ্ছে ঘাটশিলা, ঝাড়গ্রাম, ওইগুলো। খড়গপুরে এন্টার করে বাঁদিক দিয়ে, ওইখানে অ্যারো দেওয়া ছিল বাঁদিকে খড়গপুর এন্টার করে সোজা গিয়ে সামনে দিয়ে আবার আমরা রাইট টার্ন নেবো, মানে ডান দিকে যাব। এই রাস্তাটা ঠিক 6 মাস আগে এসেছি, 6 মাস না আরও বেশি, লিটারালি 10 মাস আগে এসেছিলাম। তাও এখনও মনে হচ্ছে যেন সেই দিন তো এলাম, কটা দিন আগেই। এই যে বাহারাগড়া হচ্ছে সোজা, ওখান থেকে সোজা গেলে হচ্ছে ঘাটশিলা, আর বাঁদিকে মারলে বাহারাগড়া থেকে, সেখান থেকে হয়ে যাবে হচ্ছে তোমার কেউনঝড়। ঘুরে কোন দিকে? কোন দিকে? পুরু
ইউটার্ন, ইউটার্ন তো আহ, দেখুন অসাধারণ। এই নদী পার করে মোটামুটি সোজা যাব আমরা এই রাস্তা ধরেই, তাহলে পৌঁছে যাবো হচ্ছে পাথর, তার মানে নয়, এখন ভুল বলছিলাম। এখানে মাম আমতলা মোড় থেকে একটু এগিয়েই আমরা ডান দিকে চলে এলাম, ম্যাপে যা দেখাচ্ছে সেই মতো আমরা যাচ্ছি। মেন রোড থেকে আমরা গলির রাস্তায় চলে এসেছি। দেখুন হাঁস পার হচ্ছে অনেকগুলো। মোটামুটি এখন 10 কিলোমিটারের মতো রাস্তা। অনেকদিন পর এরকম একটা গ্রামে এলাম। আমরা এখন এসে পৌঁছেছি রামনগর। এখান থেকে এখন ওই 5 কিলোমিটারের মতো, তারপর হচ্ছে পাথর। তো এগিয়ে গেছিলাম ভুল করে, আমরা এগিয়ে গেছিলাম, এই রাস্তাটা থেকে ঢুকতে হতো। এখানেই মনে হয় গরু প্রচার হয়। চারিদিকে এত গরু। এখানে এখান থেকে গরু নিয়ে ডিল হচ্ছে সব জায়গায়, বাড়ি বাড়ি প্রচুর গরু। এখানে একটা ছোট্ট ব্রিজ। এখন মোটামুটি 2 কিলোমিটার বাকি আছে, তার আগে একটু এখানে দাঁড়ালাম, সুন্দর লাগছে জায়গাটা, কয়েকটা ছবি তুলে নিই। বসো। এবার এই গ্রামে যতই ঢুকছি ভেতরে, তত মানে পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, মানে প্রাচীন মন্দির সব, সবে একটা দেখতে পেয়েছি, একটা দুটো দেখতে পেয়েছি। বৃন্দাপাড়া সমবায় সমিতি, সুন্দর জায়গা কিন্তু এখানে। ওই যে ওইদিকে, ওই তো তো প্রত্যেকটা ছোটো ছোটো ওই ধ্বংসাবশেষ মন্দিরগুলোতে, মানে পুরনো প্রাচীন মন্দিরগুলোতে যাওয়ার সরু সরু রাস্তা আছে, এখান দিয়ে রাস্তা আছে, দেখি যাওয়া যায় কি না। তুরু 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 তুরু। আহা, এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পাথোড়া। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে পাথোড়া, এই কংসাবতী নদী। দারুণ লাগছে দেখতে।
এখানে এখনো কাশফুল ফুটে আছে, যদি শরৎকালে আসে আরো সুন্দর লাগবে। আর বর্ষাকালে এলে নদীর জলটা আরো মানে বেড়ে ওঠে, তাহলে আরো সুন্দর দেখায়। এই প্রথম মন্দির আমরা দেখতে পেলাম, এই মন্দিরটার নাম হচ্ছে ধর্মরাজ মন্দির। ডিটেলস আপনাদের দেখাবো, এই মন্দিরটা একটু দেখিয়ে দিই। ধর্মরাজ মন্দির, পথরা। এটাকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে ভারত সরকারের দ্বারা। যদি এখানে কোনো রকমভাবে মানে ক্ষতি বা কিছু করা হয় এখানে, তাহলে 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা আর 2 বছর পর্যন্ত মানে কারাবাস হবে তা আইনতভাবে। সো এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে। আর এখানে মন্দিরটা কত সালে 2003 তারিখে ঘোষণা অনুযায়ী মন্দিরটি কেন্দ্রীয় স্মারক হিসাবে সংরক্ষিত করা হয়েছে ভারত সরকারের দ্বারা। ওইদিকে আরও মন্দির দেখতে পাচ্ছি, ওইদিকে যাব আমরা আস্তে আস্তে, আরও বাকি মন্দিরগুলোতে যাব। তো যাই ওইদিকে। তো প্রথম মন্দির আমাদের দর্শন হয়ে গেল। এই যে পরের মন্দিরের সারিগুলো আরও সুন্দর, আরও বড় অনেক। মন্দিরের ডিটেলসটা আমি এখনও দেখতে পাইনি, আপাতত দেখি। মন্দিরগুলো ঠিক একই ধাঁচের, আবার এখানে এরকমভাবে নিচে নেবে করতে হয় সিঁড়ি দিয়ে, অনেকটাতে নাবি দেখি। এগুলো মনে পরবর্তীকালে উঁচু করার পর এরকমভাবে ইট দিয়ে করেছে, কারণ এগুলো এই সিঁড়ির ইটগুলো নতুন লাগছে। এখান দিয়ে বেশ অনেকগুলো মন্দির এখান দিয়ে দেখা যাচ্ছে, 1, 2, 3টে। ওইদিকে আরও মন্দির আছে। আর এখানে বসার জন্য সুন্দর চেয়ার পাতা আর ডাস্টবিন করা, কেউ এখানে এসে নোংরা করবেন না। সব জায়গায় এখানে সুন্দর করে ডাস্টবিন করা আছে, বেশ যথেষ্টভাবে মেনটেন করা। আপনারা আসুন, এসে দেখুন। জানি না এটা ইউটিউবে আমি দেখিনি এখনো কতটা এক্সপ্লোর আছে জায়গাটা, মনে হয় যথেষ্টভাবেই এক্সপ্লোর, কারণ খুব ভালোভাবে মেনটেন রয়েছে। এইটা পুরো ফাঁকা, এখানে আবার ছোট্ট করে কিছু একটা মন্দির টাইপের করা আছে। এখন এক সময় মন্দির ছিল, মন্দিরের কোনো পার্ট। এখান দিয়ে ভেতরে মন্দিরের ভেতরে ঢোকার রাস্তাটা ছিল বলে, দরজাটা ছিল। ওপরেও একটা মন্দিরের একটা মানে ওপরেও একটা ছোট্ট খোপ মতো করা আছে, ছিল এক সময়। সমস্তটা ইটের উপর আর্ক সিস্টেমে করা। এই দেখতে পাচ্ছেন এখানে আর্ক রাউন্ডে মানে একটা এরকমভাবে আর্ক করে ইটগুলোকে রেখেছে, রেখে তার উপর একটা না প্ল্যাটফর্ম করে আর একটা রাখা মানে আর একটা জায়গা করা হচ্ছে। দুটো, এক, আবার এখানে 2, ওইদিকে একটা দেখছিলাম 3। বেশ সুন্দর বেশ। এই প্যাটার্নটা সব মন্দিরেই আমি দেখতে পাচ্ছি, এরকমভাবে ইটের করা ছাঁচে ফেলে
পার্টগুলো করে এখানে ফিট করা আছে। এইটাও কোনো স্টোন বা না, এটা কোনো পুরোনো সিমেন্ট টাইপের কোনো মেটেরিয়ালের সাথে লাগিয়ে সেটার উপর এনগ্রেভ করা আছে। এখানে ছোটো ছোটো টাইলস টেরাকোটা টাইপের মেটেরিয়াল দিয়ে পিসেস রেডি করে সেগুলো প্লেস করে করে করা। এইটা এমন একটা পিস, এইটা একটা পিস, এরকমভাবে করা খুব সুন্দর করে। মোস্ট অফ দ্য পার্ট মানে ডিস্ট্রয় মানে শেষ হয়ে মানে ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, এইভাবেই রয়েছে। দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর আকৃতি করা। কিন্তু এখানে কোথাও লেখা নেই এই মন্দিরগুলো কত দিনের পুরনো বা কবে কে কার কোন রাজা বা কার আমলে এগুলো তৈরি হয়েছে এই মন্দিরগুলো, সেগুলো লেখা নেই। খুব সুন্দর করে করা। আমি জানি না এটা মানে কিসের করা, মনে হয় কোনো না কোনো আমাদের হিন্দু ধর্মের কোনো বিভিন্ন ভগবানের মূর্তিগুলো এখানে ছোট্ট ছোট্ট করে করা। যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানে 6টা হাত দেখা যাচ্ছে, এখানেও মাল্টিপল হ্যান্ডস, এখানেও 4টে হাত, এখানেও 2টো হাত, এখানে একটা সামথিং গদা বা কিছু যেমন দেখে বোঝা যাচ্ছে হাতে কিছু আছে, একটা অস্ত্র। এখানে একটা লেখা আছে, দেখি কি লেখা আছে। কাঁসাই নদীর বাম তীরে অবস্থিত এই পূর্বমুখী বিশাল মন্দিরটি স্থানীয় মজুমদার পরিবার দ্বারা প্রতিষ্ঠিত। আচ্ছা, এর ত্রিলোকনাথ যুক্ত প্রবেশদ্বারটি একসময় সুন্দর পোড়ামাটির ফলক দিয়ে সজ্জিত ছিল, যা এখন নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র কার্নিসের নিচের সীমানায় এবং এর সামান্য কিছু অবশেষ দেখা যায়। ছাদের উপরে পূর্ব দিকে মন্দিরের এর সম্মুখভাবে ফুলপাতার সুন্দর টাকু অলঙ্কার রয়েছে। শৈলগত বিচারে মন্দিরটি অষ্টাদশ শতকে নির্মিত। আচ্ছা, নবরত্ন মন্দিরের সামনে একটি মন্দির চত্বর রয়েছে যেখানে বিভিন্ন গঠনের কিছু মন্দির আছে। সামনে বারান্দা সহ মাকড়া পাথরের একটি ছাদবিহীন আয়তাকার কাঠামো রয়েছে, যেটি দুর্গা মণ্ডপ বললে মনে করা হয়। এদিকে লেখা আছে 2003-এ হেরিটেজ বলে, হেরিটেজ প্যালেস মানে হেরিটেজ আখ্যা পেয়েছে এখানে এগুলো মন্দিরগুলো। ওই দাদাটাকে জিজ্ঞাসা করলাম, বললো যে আর একটু সামনে গেলে আরও অনেক মন্দির আছে, এই সোজা গিয়ে এই বাঁদিকে যেতে হবে। এই যে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির সমূহ এদিকে আছে আরও। বেশ সুন্দর নিরিবিলি জায়গার মধ্যে এরকম সুন্দর হেরিটেজ সাইট, অসাধারণ। বাঁদিকে আর একটা মন্দির আছে, দেখি আর একটু ভিতরে দেখতে দেখতে আসবো। সোজা রাস্তাটা এসে গেলে একটা লোকালিটির মধ্যে দিয়ে গেলে আরও অনেক মন্দির দেখা যাবে। তো বাইক চলে যাবে, দেখা যাক। এই পুকুরের রাস্তাটা দিয়ে এই দিকে এলে মন্দির, এটা হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির। এখানকার লোকাল লোকজন বলছে যে এই মন্দিরগুলো
ঢুকতে ভিডিও করতে দেয় না, কিন্তু বাচ্চারা বলছি যে লোকে যদি ভিডিও না দেখে তাহলে জানবে কি করে এখানে এত কিছু রয়েছে। সবাই জানে এই মন্দিরে এখনো শিবলিঙ্গ রয়েছে অস্তিত্ব। সামনে দুটো সিপাহীর মূর্তি, সেম ওই আগের মন্দিরে যেমন দেখলাম। এখানে পরপর তিনটে মন্দিরই সেম। এখানে আবার বন্দুকধারী রয়েছে, সিপাহীগুলো হাতে বন্দুক রয়েছে। আর এখানেও সবকটা দুটোতেই পরপর দেখলাম শিবলিঙ্গ রয়েছে। লোকাল লোকজন বলছে এখানে ভিডিও করতে দেয় না, কারণ যাদের নাকি আসার আগ্রহ থাকবে তারা ভিডিও দেখেই মানে মন ভরে যাবে, তাই জন্য আর আসবে না। সেই জন্য বলছে যে ভিডিও করতে দেয় না, এসে দেখতে হবে আপনাদের। দেখো এইগুলো কাটা ফল, যেগুলো শিব চতুর্দশীতে জল ঢালাই লাগে। কোনায় দেখো এটা হাঙ্গরের মুন্ডু, আর ওটা জিলাপির প্যাচ, লাস্টেরটা হাতির মুন্ডু। আর দেখো ইনি ভাঙ বাড়ছে, উনি সুতা গুড়াচ্ছে, ডান হাতে মোবাইল, মানে ভবিষ্যতে কি হবে। আর দেখো বুড়েরটা। আচ্ছা, আর এরা দুজন লাঠি হলে, এরা দুজন বন্ধু তাই লাস্টের দুজন তো আর প্রতিটায় দুটো করে শিবলিঙ্গ আছে কুষ্টি পাথরে। প্রত্যেকদিন পূজা হয়। এদিকে আসো, দুটো করে শিবলিঙ্গ, একটা করে দেখতে পাচ্ছি। দুটো করে, পেছনে আরেকটা করে। দেখো এখানে মা আর ছেলে কোলে করে রয়েছে, কেউ আসছে নাকি দেখছে, কারণ মায়ের মুন্ড নেই, ছেলের মুন্ড নেই, মাথায় হিরে মুক্তাসিও চুড়ি। চলুন। আচ্ছা, এখানে মাথায় হিরে মুক্ত দেওয়া ছিল যখন অরিজিনাল ছিল। আর দেখো ওই যে মাঝের মন্দিরে ওইটা সুদর্শন চক্র, যেটা বাজপড়া আটকায়, এটা নাকি আর্থিং করা আছে। সবগুলোতেই ছিল, সবগুলো চুরি। এইটাই চুরি করতে পারে না, উপরতানি পড়ে যে মাথা ফেটে মারা গেছে, এইটা নাকি আর্থিং করা। আচ্ছা, আর এখানে নাজমহল ছিল, ধ্বংস হয়ে গেছে। এখানে নাজমহল ছিল, তাও এগুলো কত বছর আগেকার কথা? 350 বছরেরও বেশি পুরনো। বাহ। কিন্তু সরকারের লোক লেখাটা 1816 সালে, যেমন জানি। কোনটা? ওইটা রাজা জল খাবার পর কাউকে হাত দিতে দিত না, পচে গাছ বেরিয়ে গেছে। ওখানেও একটা শিব ঠাকুর আছে কুষ্টি পাথরে, প্রত্যেকদিন পুজো হয়। সবকটা মন্দির প্রত্যেকদিন পুজো হয়? হ্যাঁ। আর এইটা 20 কদমের গাছ, বড় বন্দুকের বাড়ি তৈরি হয়। কোনটা? ওটা জমিদার বাড়ি, এইটা 20 কদমের গাছ। আর ওটা জমিদার বাড়ি, ওটা জমিদার বাড়ি। 4 ভাইয়ের একবার 3 ভাই নষ্ট হয়ে গেছে। এখানে রথের সারথি ঘোড়া থাকতো, পিতলের চুরি। এনে রাজারা জল খাবার খেত আর দারু খেত। দুটো পিতল বিন্টালটা পিন্টা আর উনো। এই যে আমি একটা লোকাল গাইড পেয়েছি। বাবু, তোমার নাম কি? আমার নাম পায়েল দলুই। কোন ক্লাস? ক্লাস 5। বাহ। এখানে রাজারা জল, ওখানটায় গরিব দুঃখীদের বিচার হতো। রথ টানা হলে ওখানে খিচুড়ি খাওয়ানো হতো। আগেকার কারেন্ট থাকে না বলে ওই খোপে পিতলে ফুলে জ্বালানো হতো। আর দেখো 350 বছর পুরনো ফুল। আর এইগুলো সন্ধ্যা দেখানোর জিনিসপত্র থাকতো। এদিকে আছে সুড়ঙ্গ। কোথায় যাওয়া যায়? একটা রাজবাড়ি, একটা নৌকার, একটা ধর্মা রাজা পুকুর। এই যে এদিকে সুড়ঙ্গ, আর ওইটা 3 তলা ওঠার সিঁড়ি। আরেকটা জিনিস দেখাবো, এদিকে আছে। আই দেখো 350 বছর কড়ি বর্গার ছাদ, ওই 3 তলায়। ছবি তুলে নি, এই ক্যামেরা আসবে না হলে। এটা আইফোন না, দেখি। দাঁড়াও একটা ফটো তুলে দেব। আমার ছবি তুলে দে তাহলে। দাঁড়াও, তোরা তো সব জানিস। হয়নি তো আজ এখন। দাঁড়িয়ে আছে রাই। লাল লাইটটা জ্বলছে, ততক্ষণ রেকর্ড হচ্ছে না, আবার অফ করে আপাতত। এটা শিব ঠাকুর আছে কুষ্টি পাথরে, জাগ্রত দিয়ে তাড় দিয়েছিল, তবে তুলতে পারেনি, মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। আর এইটা রাস মন্দির, রাসলীলা হতো। এই খোপে ঠাকুর ছিল চুরি। আর নিচেটা আগে করা লাল 20 পয়সার ডিজাইন। এই দুধারে যেগুলো রয়েছে সবই দ্বারপালিকা, কোনোটাই দ্বারপাল।
তো এখানেই আমাদের ঘোরার শেষ পয়েন্ট ছিল। বাচ্চাগুলো বেশ ভালোই গাইড করলো আমাদের, হিস্ট্রিগুলো প্রপারলি বললো, কোথায় কী ছিল প্রপারলি ডিটেলড ডেমনস্ট্রেট করলো, বেশ ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগলো। তো জানাবেন কমেন্টে কেমন লাগলো ভিডিওগুলো। এবার আমরা বেরিয়ে যাব, সোজা হাইওয়ে ধরবো আবার, দেন খাওয়া দাওয়া করবো, কোথাও একটা লাঞ্চ করতে হবে, করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। জায়গাটা ভালো, আপনারা আসুন, খুবই ভালো লাগবে। লোকাল লোকের কথা এখানে খুব একটা লোক আসে না, যতটা পিকনিক বা ওই অকেশন 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি 31 ডিসেম্বর ওই টাইমের লোকজন আসে, এসে পিকনিক করতেই আসে এইসব চত্বরে। পাশে কংসাবতী নদী। এই যে বেলা বাড়তেই এখানে ভিড় লেগে গেছে বাইকের, অনেকে এসছে। একদিকে ভালো লাগছে যে তাড়াতাড়ি এসে আমি ভিডিওগুলো করে নিতে পেরেছি, নয়তো ভিড় হয়ে যেত। এবার আস্তে আস্তে পাথরাকে গুড বাই বলতে বলতে আমরা আবার ঘরের দিকে যাচ্ছি। আর এখানে একটা স্কুলে রিপাবলিক ডে উদযাপন হচ্ছে, গান বাজছে খুব সুন্দর, বাচ্চারা মজা করছে বেশ, আমরাও বেশ মজা করলাম। ওই যে দেখা যাচ্ছে কংসাবতী ড্যাম, যেটা জানি না দেখতে পাচ্ছেন কতটা। এদিকে জলটা অনেকটা বেশি ধরে রাখা হয়েছে, আবার এদিকে ওইদিকে জলটা কম। এখান থেকে হাওড়া 114 কিলোমিটার, কলকাতা 124, কোলাঘাট 58 কিলোমিটার। এই যে এখানে কংসাবতী ড্যাম। এবার আমরা আবার খড়গপুরের দিকে মানে হাইওয়েতে উঠবো, এবার উঠে ডিরেক্ট কলকাতা।